আমরা হচ্ছে আগের ক্লাসগুলোতে তিনটা টপিক কভার করছি, ব্রিক, স্যান্ড আর হচ্ছে মর্টার। আজকে হচ্ছে আমরা একটা নতুন টপিক শুরু করতেছি, কনক্রিট। ঠিক আছে, আশা করি স্ক্রিন দেখা যাচ্ছে না? জি স্যার। আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ ওয়ালাইকুম সালাম সত্যজিৎ। দেখেন তো গত ক্লাসে হচ্ছে মর্টার পড়ানোর সময় কনক্রিট নিয়ে কিছু কথাবার্তা বলছিলাম। আজকে দেখবেন যে ওই কথাবার্তাগুলোই আবার রিপিট হবে। অলরেডি অনেক কিছু জানেন কনক্রিট সম্পর্কে আপনারা। দেখেন আচ্ছা, কনক্রিট ইজ এন আর্টিফিশিয়াল ম্যাটেরিয়াল। এটা কিন্তু কোনো ন্যাচারাল ম্যাটেরিয়াল না, এটা হচ্ছে একটা আর্টিফিশিয়াল ম্যাটেরিয়াল। আপনি অনেকগুলা জিনিস একসাথে মিক্স আপ করে এটা তৈরি করতেছেন। অবটেন বাই মিক্সিং টুগেদার সিমেন্টিং ম্যাটেরিয়াল, কোর্স এগ্রিগেট, ফাইন এগ্রিগেট এন্ড ওয়াটার। আমরা অলরেডি জানি যে কনক্রিট সমান সমান হচ্ছে একটা সিমেন্টিং ম্যাটেরিয়াল বা একটা বাইন্ডিং ম্যাটেরিয়াল লাগবে, প্লাস তার সাথে কি আসবে, ফাইন এগ্রিগেট আসবে, তার সাথে কি আসবে, কোর্স এগ্রিগেট আসবে, আর এই কোর্স সবগুলো এগ্রিগেট হচ্ছে আসবে, আমি সিএ। একসাথে পানি দিয়ে মিশাবো, ওয়াটার। ঠিক আছে, এটাই এখানে বলছে যে কনক্রিট ইজ অ্যান আর্টিফিশিয়াল ম্যাটেরিয়াল অবটেইনড বাই মিক্সিং টুগেদার সিমেন্টিং ম্যাটেরিয়াল বা বাইন্ডিং ম্যাটেরিয়ালও বলতে পারতেন। তো আমরা বাইন্ডিং ম্যাটেরিয়াল বলতে কি কি বুঝি? সিমেন্ট আছে, লাইম আছে, তারপর হচ্ছে সয়েল বা মাড আছে, এগুলো হচ্ছে সবগুলো বাইন্ডিং ম্যাটেরিয়াল। তো এই বাইন্ডিং ম্যাটেরিয়ালের সাথে ফাইন এগ্রিগেট, কোর্স এগ্রিগেট আর ওয়াটার যোগ করলে আমরা যে আউটপুটটা পাই এটাই হচ্ছে আমাদের কনক্রিট। ইফ সিমেন্ট ইজ ইউজড অ্যাজ সিমেন্টিং ম্যাটেরিয়াল, আমরা যদি এই বাইন্ডিং ম্যাটেরিয়াল বা সিমেন্টিং ম্যাটেরিয়াল হিসেবে সিমেন্ট ব্যবহার করি, আমরা তো সিমেন্টের পরিবর্তে লাইমও ব্যবহার করতে পারি, সয়েলও ব্যবহার করতে পারি, পারি না? আমরা কি বাইন্ডিং ম্যাটেরিয়াল হিসেবে শুধু জি স্যার। সিমেন্টই ব্যবহার করতে পারি, নাকি লাইম তারপর হচ্ছে আপনার সয়েল এগুলো ব্যবহার করতে পারি? জি স্যার, এগুলো ব্যবহার করতে পারি। আমরা লাইম, সয়েল এগুলো ব্যবহার করতে পারি। তো যদি আপনি বাইন্ডিং ম্যাটেরিয়াল হিসেবে বা সিমেন্টিং ম্যাটেরিয়াল হিসেবে সিমেন্ট ব্যবহার করেন, ইট ইজ নোন অ্যাজ প্লেন সিমেন্ট কনক্রিট। মনে আছে গত ক্লাসে বলছিলাম প্লেন কনক্রিট, বা এটাকে নরমালি আমাদের বাংলাদেশে বলে সিসি কাস্টিং বা সিসি ঢালাই। যদি দেখেন যে রাজমিস্ত্রিরা বলতেছে সিসি ঢালাই হবে, ঠিক আছে, সিসি ঢালাই বা এরকম আপনার প্লেন কনক্রিট ঢালাই মানে হচ্ছে এটার মধ্যে কোনো রেইনফোর্সমেন্ট বা রড নাই, শুধু সিমেন্ট আছে, ফাইন এগ্রিগেট আছে, কোর্স এগ্রিগেট আছে, আর সঙ্গে কি আছে, পানি আছে। ঠিক আছে, ইফ স্টিল রডস আর এমবেডেড মানে হচ্ছে কোনো কিছু ভিতরে রাখা বা সংযুক্ত করা। ঠিক আছে, আপনি যদি এই সিমেন্ট কনক্রিট বা প্লেন সিমেন্ট কনক্রিটের সাথে স্টিল বা রেইনফোর্সমেন্ট এমবেড করেন বা যোগ করেন, তাইলে আপনি কি পাবেন? ইট ইজ দেন কল্ড রেইনফোর্সড সিমেন্ট কনক্রিট, অ্যাব্রিভিয়েটেড অ্যাজ আরসিসি। সংক্ষিপ্ত আকারে আমরা আরসিসি বলি, রেইনফোর্সড সিমেন্ট কনক্রিট, সবাই জানেন অলরেডি। ইফ ইনস্টেড অফ সিমেন্ট, আমরা যদি সিমেন্টের পরিবর্তে লাইম ইজ ইউজড অ্যাজ সিমেন্টিং ম্যাটেরিয়াল, আমরা যদি সিমেন্টের পরিবর্তে বাইন্ডিং ম্যাটেরিয়াল হিসেবে লাইম ব্যবহার করি, অথবা হ্যাঁ আমরা যদি লাইম ব্যবহার করি, দ্য রেজাল্টিং মাস ইজ টার্মড অ্যাজ লাইম কনক্রিট। সেই ক্ষেত্রে আমরা ওই ধরনের কনক্রিটটাকে সিমেন্ট কনক্রিট না বলে কি কনক্রিট বলবো? লাইম কনক্রিট। লাইম কনক্রিট। ঠিক আছে, এতটুকুই। অলরেডি তো আপনারা সবাই জানেন যে এই যে কনক্রিটের উপাদানগুলা সিমেন্ট, ফাইন এগ্রিগেট, কোর্স এগ্রিগেট, ওয়াটার, আমি হচ্ছি এই এতটুকু, এই সিমেন্ট, ফাইন এগ্রিগেট আর ওয়াটার, এই তিনটা মিশাইলে কি পাই? মর্টার পাই না? আর এই মর্টারের সাথে যদি আমি কোর্স এগ্রিগেটটা যোগ করে দিই, তাহলে সেটা কি হয়ে যাচ্ছে? কনক্রিট হয়ে যাচ্ছে। আচ্ছা, তার মানে বলছিলাম যে মর্টার হচ্ছে আসলে কনক্রিটেরই একটা অংশ। এবার দেখেন ক্লাসিফিকেশন অফ কনক্রিট, বিভিন্ন টাইপের কনক্রিটের আমরা ক্লাসিফিকেশন দেখবো। অলরেডি হচ্ছে আমরা এই দুইটা বুঝে গেছি যে সিমেন্ট কনক্রিট আর হচ্ছে লাইম কনক্রিট। মানে হচ্ছে আপনার বাইন্ডিং ম্যাটেরিয়াল হিসেবে যেখানে সিমেন্ট ব্যবহার করব, সঙ্গে হচ্ছে ফাইন এগ্রিগেট, কোর্স এগ্রিগেট, ওয়াটার থাকবে, ওটা হচ্ছে সিমেন্ট কনক্রিট। আর বাইন্ডিং ম্যাটেরিয়াল বা সিমেন্টিং ম্যাটেরিয়াল হিসেবে যেখানে সিমেন্টের পরিবর্তে লাইম ব্যবহার করব, ওটা হচ্ছে লাইম কনক্রিট। আর যেখানে সিমেন্টিং বা বাইন্ডিং ম্যাটেরিয়াল হিসেবে মাড বা মাটি ব্যবহার করব, ওটা হচ্ছে কি কনক্রিট? মাড কনক্রিট। এবার আমরা আরেকটু জিনিসগুলোর ডিটেইলস দেখার চেষ্টা করি যে এই কোন টাইপের কনক্রিট, মাড কনক্রিট, লাইম কনক্রিট, সিমেন্ট কনক্রিট, কোন ধরনের কনক্রিট কোথায় ব্যবহার করব। দেখেন প্রথমে আসতেছি আমরা মাড কনক্রিটে। ঠিক আছে, প্রথমে দেখেন কি বলছে যে দিস কনক্রিট ডাজ নট ক্যারি এনি ইম্পর্টেন্স, মানে এই ধরনের কনক্রিটের আসলে তেমন কোনো স্ট্রাকচারাল তাৎপর্য বা গুরুত্ব নাই। ঠিক আছে, আপনি ইম্পর্টেন্ট কোনো স্ট্রাকচারাল মেম্বার তৈরি করার সময় মাড কনক্রিট ব্যবহার করবেন না, এটা হচ্ছে সবচাইতে খারাপ ধরনের কনক্রিট।
কারণ আপনি এখানে বাইন্ডিং ম্যাটেরিয়াল হিসেবে কি ব্যবহার করতেছেন? কি মাটি ব্যবহার করতেছেন? মাটি মাটি বা সয়েল ব্যবহার করতেছেন। ঠিক আছে, ইট ইজ প্রিপেয়ার্ড বাই মিক্সিং ব্রিক ব্যাটস, মানে হচ্ছে ইটের ভাঙা অংশ, ঠিক আছে, ইন মাড মর্টার। মাড মর্টার কি জিনিস? মাটি প্লাস ফাইন এগ্রিগেট। ফাইন এগ্রিগেট মানে কি? স্যান্ড না, বালি প্লাস ওয়াটার, এটাই কি মাড মর্টার না? জি স্যার এই মাড মর্টারের সাথে আপনি যদি কোর্স এগ্রিগেট হিসেবে ব্রিক ব্যাট মানে ইটের ভাঙা অংশ যোগ করেন, তাইলে ওইটাকে আপনি মাড কনক্রিট বলতে পারবেন। আমার এতটুকু হচ্ছে মাড মর্টার, এই এতটুকুর সাথে আমি যদি কোর্স এগ্রিগেট হিসেবে কি ইউজ করতেছি? ব্রিক ব্যাট মানে ইটের ভাঙা অংশ বিশেষ, আমি যদি কোর্স এগ্রিগেট হিসেবে ব্রিক চিপস বা খোয়া এগুলা যোগ করি, ওইটা হয়ে যাচ্ছে মাড কনক্রিট। ঠিক আছে, জি স্যার sometimes crushed stone may be mixed with mud mortar to form mud concrete. কোন সময় আপনি কোর্স এগ্রিগেট হিসেবে ব্রিক ব্যাট মানে ব্রিক চিপস বা ইটের ভাঙা অংশের পরিবর্তে ক্রাস্ট স্টোন পাথর ভাঙা বা পাথরের ভাঙা অংশ বিশেষও ব্যবহার করতে পারেন অ্যাজ এ কি এগ্রিগেট? তাই না? কোর্স এগ্রিগেট হিসেবে, তাই না? জি স্যার বুঝতেছেন? এটা বুঝিনি। আচ্ছা, আমি যদি মাটি, স্যান্ড আর ওয়াটার এই তিনটা মিশাই, তাহলে কি পাবো? এখানে স্যান্ডটা হচ্ছে কি এগ্রিগেট? ফাইন এগ্রিগেট। এই তিনটা মিশাইলে আমি কি পাবো? মাড কনক্রিট। এই তিনটা মিশাইলে আমি মাড না। কনক্রিট পাবো? এটার সাথে ইটের গুঁড়া মিশালে তারপর মাড কনক্রিট এই তিনটার সাথে মিশাইলে আমি পাবো হচ্ছে মাড মর্টার। ইয়েস স্যার এই মাড আর এটার মর্টারের সাথে সাথে ইটের গুঁড়া না, গুঁড়ার ইটের ভাঙা অংশ মানে হচ্ছে ব্রিক ভাঙা চিপস, অংশ আর কি। আমি যদি ব্রিক চিপস বা ব্রিক ব্যাটস যোগ করি, তখন কি পাবো? মাড কনক্রিট পাবো না? মাড কনক্রিট ইয়েস স্যার মাড কনক্রিট পাবো। এখন এই যে মাড কনক্রিট পাইলাম, এই যে মাড কনক্রিটটা পাইলাম, এখানে আমি কোর্স এগ্রিগেট হিসেবে কি ব্যবহার করছি? ব্রিক চিপস ব্যবহার করছি না? জি স্যার তো আমি বললাম যে এখানে আপনি কোর্স এগ্রিগেট হিসেবে ব্রিক চিপসের পরিবর্তে সামটাইমস ক্রাস্ট স্টোন বা পাথরের ভাঙা অংশ, পাথর ভাঙাও ব্যবহার করা হয়। ঠিক আছে, জি স্যার এই যে এই কথাটা এখানে বলছে। আচ্ছা, এবার দেখেন যে মাড কনক্রিট ইজ ইউজড ফর প্রিপেয়ারিং হার্ড বেস over which lime concrete may be laid and then permanent flooring may be sprayed. মানে কিছু বুঝছেন? মানে হচ্ছে আপনার কাছে মনে করেন একটা জায়গা আছে এরকম, ঠিক আছে, এই একটা জায়গা আছে আপনার কাছে, এই জায়গাটাতে আপনি একটা বেস করবেন। বেস মানে কি? মানে একটা স্ল্যাবের মতো বানাবেন। অনেকের বাসায় আন্ডারগ্রাউন্ডে পার্কিং আছে না? জি স্যার। পার্কিংটা হচ্ছে কি একটা স্ল্যাবের মতো একটা ঢালাই দেয় না পার্কিং এর ফ্লোরটারে? পার্কিং জি এর স্যার ফ্লোর বেস, জি স্যার ওটা এটা হচ্ছে ছাদের মতো বা স্ল্যাবের মতো হচ্ছে রড টড দিয়ে একটা ঢালাই দেয়। জি এখন স্যার এই যে পার্কিং এর ফ্লোরটা, এটা কি এটা সরাসরি মাটির উপরে আছে না? জি স্যার আপনি চিন্তা করেন এরকম একটা বিল্ডিং, জাস্ট চিন্তা করেন এরকম একটা বিল্ডিং, আমি বিল্ডিং এর এলিভেশন ভিউ চিন্তা করতেছি, এগুলো হচ্ছে বিল্ডিং এর মনে করেন স্ল্যাব। এই স্ল্যাব এটা কি সরাসরি মাটির উপরে আছে? না স্যার এটা তো হচ্ছে বিম কলামের সাথে কানেক্টেড। জি স্যার এটাও কি এই স্ল্যাবটাও কি মাটির উপরে নাই? বাট মনে করেন এটা হচ্ছে আমার গ্রাউন্ড লেভেল। এই এটা যে আছে স্যার স্ল্যাবটা, এই যে নিচের যে স্ল্যাবটা আমি আঁকলাম, এই স্ল্যাবটা এটা মাটির সাথে কানেক্ট স্যার এটা তো মোটামুটি মাটির উপরই সরাসরি আছে, তাই না? জি স্যার এখন মনে করেন আপনি যেখানে স্ল্যাবটা বানাবেন, এই একদম নিচের স্ল্যাবটা, এই মাটিটা হচ্ছে অনেক নরম বা মাটিটা হচ্ছে স্ল্যাবের ওয়েট নিতে পারবে না, বা মাটিটা হচ্ছে সমান না, মাটিটা হচ্ছে অসমান। তো অসমান জায়গার উপরে আপনি একটা সমান স্ল্যাব বানাইতে পারবেন? না স্যার আপনাকে হচ্ছে এই জন্য একটা হার্ড বেস বানাইতে হবে, একটা সমতল বেস বানায় তার উপর হচ্ছে আপনি আপনার আসল স্ল্যাবটা কাস্টিং করবেন বা ঢালাই দিবেন। এই সমতল বেসটা আপনি কি দিয়ে বানাইতে পারেন? যেহেতু মাড কনক্রিট খরচ কম, এজন্য আপনি ফার্স্টে একটা মাড কনক্রিটের বেস বানাবেন। এই আচ্ছা মাড কনক্রিটের বেস বানানোর পরে এই বেসটার উপরে আপনি হচ্ছে আপনার আসল স্ল্যাবটা সিমেন্ট কাস্টিং করবেন বা লাইম কাস্টিং করে বানাবেন আসল স্ল্যাবটা। মানে ফার্স্টে একটা বেস বানাবেন হচ্ছে মাড কনক্রিট দিয়ে, তার উপরে আসল বেস বা আসল স্ল্যাবটা বানাবেন কি দিয়ে? নরমাল কনক্রিট বা লাইম কনক্রিট দিয়ে। বোঝা গেছে? জি স্যার আচ্ছা,
এটাই বলছে এখানে যে মাড কনক্রিট ইজ ইউজড ফর প্রিপেয়ারিং হার্ড বেস। যেসব জায়গায় মাটিটা হচ্ছে লুজ বা নরম, ওই নরম মাটির উপর একটা হার্ড বেস বা একটা শক্ত প্ল্যাটফর্ম তৈরি করার জন্য এই মাড কনক্রিটটা ব্যবহার করা হয়, যেটার উপরে আমরা লাইম কনক্রিট অথবা সিমেন্ট কনক্রিট ব্যবহার করে আমাদের আসল যে স্ল্যাবটা ওইটা তৈরি করতে হবে। আচ্ছা, তাহলে মাড কনক্রিটের ব্যবহার আশা করি বুঝতে পারছেন যে এটা তেমন কোনো গুরুত্বপূর্ণ মানে কনক্রিট না, এটা হচ্ছে সবচেয়ে খারাপ বা ওর্স্ট কোয়ালিটি কনক্রিট। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা চলে আসি হচ্ছে লাইম কনক্রিটে। আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে হচ্ছে সিমেন্ট মর্টার, লাইম মর্টার, তারপর হচ্ছে মাড মর্টার, 3 রকমের মর্টার পড়ছি না? জি স্যার। আচ্ছা, এখন দেখেন তাহলে ওই লাইম মর্টারের সাথে আমি যদি লাইম মর্টারের সাথে কি যোগ করলে লাইম কনক্রিট পাবো? ব্রিক চিপস অথবা ক্রাস্ট, এটা কি বলে? সিএ। কোর্স এগ্রিগেট বলে না? তার মানে আপনি যদি লাইম মর্টারের সাথে কোর্স এগ্রিগেট যোগ করে দেন ওটা হয়ে যাবে কি কনক্রিট? লাইম কনক্রিট। লাইম কনক্রিট। লাইম কনক্রিট। খুবই মানে নরমাল জিনিস। আচ্ছা দেখেন, দিস কনক্রিট ক্যারিজ লট অফ ইম্পর্টেন্স। তার মানে আমাদের মাড কনক্রিটের যেরকম কোনো পাত্তা ছিল না, কোনো ইম্পর্টেন্স ছিল না, কিন্তু লাইম কনক্রিটটা আসলে এরকম না, এটার অনেক গুরুত্ব, অনেক ইম্পর্টেন্স আছে। হাইড্রোলিক লাইম ইজ অলওয়েজ ইউজড ইন দিস কনক্রিট। মানে এই ধরনের কনক্রিটে সবসময় আমরা হাইড্রোলিক লাইম ব্যবহার করব। লাইম কয় রকম বলছিলাম? নরমাল লাইম, কুইক বা ফ্যাট লাইম, আরেকটা কি ছিল? হাইড্রোলিক লাইম অথবা অথবা কি বলে? স্লেক্ট লাইম বলে না? মনে আছে? জি স্যার। হাইড্রোলিক লাইমের সংকেত কি? নরমাল লাইমের সংকেত কি আর ফ্যাট লাইমের সংকেত কি বলেন? স্যার হাইড্রোলিক হচ্ছে কার্বন ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, লিথিয়াম হাইড্রোক্সাইড। এটা হচ্ছে হাইড্রোলিক লাইম, যেটার সাথে পানি আছে লাইমের সাথে। ক্যালসিয়াম অক্সাইড, এটা হচ্ছে কি লাইম? ফ্যাট লাইম বা কুইক লাইম। আর ক্যালসিয়াম কার্বনেট, এটা কোন ধরনের লাইম? নরমাল। নরমাল লাইম। আমি যখন নরমাল লাইমকে 550 থেকে 1150 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পোড়াবো, ওইটা কিসে পরিণত হবে? ফ্যাট ক্যালসিয়াম। লাইম। সঙ্গে থাকবে কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইডটা পুড়ে চলে যাবে, বাট ক্যালসিয়াম অক্সাইডটা থেকে যাবে। এই ক্যালসিয়াম অক্সাইডটা হচ্ছে আমার কোন ধরনের লাইম? ফ্যাট লাইম বা কুইক লাইম। আমি যখন এই ক্যালসিয়াম অক্সাইডের সাথে পানি যোগ করব, সে হয়ে যাবে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড অথবা হাইড্রোলিক লাইম। তার মানে আপনি যখন লাইম মর্টার তৈরি করবেন, সরি লাইম কনক্রিট তৈরি করবেন, তখন সবসময় আপনাকে এই 3 রকম লাইম থেকে কোন লাইমটা ব্যবহার করতে হবে? হাইড্রোলিক লাইম। হাইড্রোলিক লাইমটা ব্যবহার করতে হবে। ঠিক আছে? আচ্ছা, এরপর দেখেন যে ফাইন স্যান্ড অর ফাইনলি গ্রাউন্ড সুরকি is used as fine aggregate and brick chips or crushed stone is used as coarse aggregate. তার মানে এই হাইড্রোলিক লাইমে আমি তো সিমেন্টিং ম্যাটেরিয়াল বা বাইন্ডিং ম্যাটেরিয়াল হিসেবে কি ব্যবহার করতেছি? হাইড্রোলিক লাইম ব্যবহার করতেছি। সঙ্গে ফাইন এগ্রিগেট হিসেবে কি আসবে? স্যান্ড আসবে। এই যে বলছে দেখেন যে ফাইন এগ্রিগেট হিসেবে হচ্ছে ফাইনলি গ্রাইন্ড সুরকি অথবা ফাইন স্যান্ড, মানে হচ্ছে একদম মিহি বালি, অথবা হচ্ছে ইটের গুঁড়া, যেটা হচ্ছে একদম খুব ভালো মতো গুঁড়া করা হয়েছে, খুব ভালো মতো পাউডার করা হয়েছে। ফাইনলি, এটা আসলে গ্রাউন্ড না, এটা হবে গ্রাইন্ডেড। আমরা মশলা গ্রাইন্ড করি না ব্লেন্ডারে? ইয়েস স্যার। গ্রাইন্ড করা মানে কি? চূর্ণ বিচূর্ণ করা, মানে গুঁড়া গুঁড়া করা। ফাইনলি গ্রাইন্ড সুরকি মানে হচ্ছে ইটের গুঁড়াগুলো হচ্ছে একদম একদম গুঁড়া গুঁড়া হইতে হবে। তো আমি একদম ভালো ইটের গুঁড়া অথবা হচ্ছে আমি বালি ফাইন এগ্রিগেট হিসেবে ব্যবহার করতে পারি। আর কোর্স এগ্রিগেট হিসেবে কি ব্যবহার করব? ব্রিক চিপস অথবা হচ্ছে ক্রাস্ট স্টোন, ইট ভাঙা, কোর্স এগ্রিগেট হিসেবে ব্যবহার করব। এবং তার সাথে পানি যোগ করলে আমি পাবো হচ্ছে লাইম কনক্রিট। ঠিক আছে? তারপর দেখেন কি বলছে, ফার্স্টলি লাইম এন্ড স্যান্ড শুড কি আর মিক্স টুগেদার বাই অ্যাডিং সুইটেবল অ্যামাউন্ট অফ ওয়াটার রেজাল্টিং লাইম মর্টার। মানে প্রথমে আপনি কি কি মিলাবেন? প্রথমে হচ্ছে আপনি এই যে হাইড্রোলিক লাইম, এই হাইড্রোলিক লাইম আর এই ফাইন এগ্রিগেট মানে বালি অথবা ব্রিক সুরকি, মানে সুরকি যেটা হচ্ছে আপনার ফাইনলি গ্রাইন্ডেড সুরকি, একদম গুঁড়া গুঁড়া ইটের গুঁড়া, এই দুইটা মিশাইলে পানির সাথে যদি আপনি ভালো মতো মিশান এই জিনিসগুলাকে, তাহলে আপনি কি লাইম মর্টার পাবেন না? পাবেন। আপনাকে প্রথমে হচ্ছে এই লাইম মর্টারটা প্রস্তুত করে ফেলতে হবে। এবার লাইম মর্টার যখন আপনি বানায় ফেলছেন, এবার আপনি যেটা করবেন, প্রিপেয়ার্ড লাইম মর্টার ইজ স্প্রেড ওভার, মানে আপনি হচ্ছে একটা এরকম মাটির মধ্যে একটা এরকম শীট বা কিছু একটা বিছায়
তার উপরে ফার্স্টে কোর্স এগ্রিগেট গুলাকে মানে আপনি এরকম ছড়াই দিবেন। কোর্স এগ্রিগেট কি কি? ব্রিক চিপস হতে পারে অথবা ক্রাস্ট স্টোন। এই কোর্স এগ্রিগেট গুলো আপনি মাটির মধ্যে ছড়াই দিয়ে আপনি যে লাইম মোটরটা তৈরি করছেন এই হাইড্রোলিক লাইম আর ফাইন এগ্রিগেট মিশায় ওই লাইম মোটরটাকে এটার উপরে মিলাই দিবেন, মানে উপরে জাস্ট ছড়াই দিবেন। দেন জিনিসগুলোকে ভালো মতো ম্যানুয়াল লেবার, মানে আপনি এরকম মিস্ত্রি বা লেবারদেরকে দিয়ে জিনিসগুলোকে ভালো মতো আপনি কি করবেন? মিক্স আপ করবেন। বোঝা গেছে? Yes, sir. তাহলে লাইম কনক্রিট তৈরি করার সময় ফার্স্টে কার সাথে কাকে মিলাইতে হবে? Hydraulic. ফার্স্টে হচ্ছে হাইড্রোলিক লাইমের সাথে ফাইন এগ্রিগেট মিশাই ফেলতে হবে, ঠিক আছে? Yes, sir. এই দুইটাকে ভালো মতো মিশানোর পরে আমি হচ্ছে মাটিতে বা একটা এরকম সমান জায়গায় আমি আমার কোর্স এগ্রিগেট গুলাকে বিছাবো। দেন ওইটার উপরে হচ্ছে এই হাইড্রোলিক যে সরি এই যে লাইম মোটরটা বানাইছি এই লাইম মোটরটাকে ছড়াই দিব। দেন ম্যানুয়াল লেবারের সাহায্যে তাদেরকে বলবো ভাই তোমরা এবার এগুলো মিশাও। তারা এগুলো মিশায় যে আউটপুটটা পাবে এটাই হচ্ছে কি কনক্রিট? লাইম কনক্রিট, ঠিক আছে? Yes, sir. লাইম কনক্রিট কোন কোন জায়গায় ব্যবহার করা হয় দেখেন। ইট ইজ ইউজড এক্সটেন্সিভলি ইন ফাউন্ডেশন অফ 2 or 3 স্টোরিড বিল্ডিং, মানে ছোট বিল্ডিং 2 তলা 3 তলা বিল্ডিং যেগুলো হচ্ছে আপনার মাল্টি স্টোরিড বিল্ডিং না। 2 তলা 3 তলা বিল্ডিং এর লোড কম আসবে। তো এই 2 তলা 3 তলা বিল্ডিং এর যদি কোনো ফাউন্ডেশন করতে হয়, মাটির নিচে যদি কোনো এরকম আপনার ফুটিং তৈরি করতে হয় বা এরকম যদি কোনো আপনার কলাম তৈরি করতে হয়, মানে মেইন কথা হচ্ছে 2 তলা 3 তলা বিল্ডিং এর ফাউন্ডেশনের কাজে আমরা নরমাল সিমেন্ট কনক্রিটের পরিবর্তে কি ব্যবহার করতে পারি? লাইম কনক্রিট ব্যবহার করতে পারি। সেই ক্ষেত্রে খরচটা কমে আসবে না? Yes, sir. অবশ্যই সিমেন্টের থেকে লাইমের দাম কম। ইন প্রিপারেশন অফ হার্ড বেস ফর ফ্লোরস, ওই যে আমরা দেখছিলাম যে একটা ফ্লোর তৈরি করতে গেলে যদি হার্ড বেস তৈরি করতে হয় সেক্ষেত্রে আমরা মাড কনক্রিট অথবা কি করতে পারি? লাইম কনক্রিট ইউজ করে ওই বেসটা তৈরি করে তার উপরে সিমেন্ট ইউজ করে আসল সিমেন্টের যে রুফটা বা স্ল্যাবটা হবে আমি ওইটা ঢালাই দিতে পারি। তারপর দেখেন ওভার রুফ স্ল্যাবস, মানে আমি হচ্ছে যখন ছাদ তৈরি করব ছাদে হচ্ছে সিমেন্ট কনক্রিটের পরিবর্তে লাইম কনক্রিট ব্যবহার করতে পারি। কারণ আপনি চিন্তা করেন একটা বিম তৈরি করতে, এটা মনে করেন একটা বিম তৈরি করতে যে পরিমাণ কনক্রিট লাগবে বা একটা কলাম তৈরি করতে যে পরিমাণ কনক্রিট লাগবে, একটা স্ল্যাব তৈরি করতে অনেক বেশি পরিমাণে কনক্রিট লাগবে না? ছাদ ঢালাই দিতে লাগবে নাকি লাগবে না? স্যার লাগবে। তাইলে কি মানে আপনার খরচ যদি আপনি কমাইতে চান তো ছাদটা ঢালাই দেওয়ার সময় আপনি কনক্রিটের পরিবর্তে মানে ছাদের মানে সিমেন্ট কনক্রিটের পরিবর্তে ছাদের একটা অংশ বিশেষ আপনি লাইম কনক্রিট ইউজ করে ঢালাই দিতে পারেন। বোঝা গেছে? আচ্ছা, এবার দেখেন যে আমাদের আসল যে কনক্রিটটা আমরা নরমালি সচরাচর দেখবো যখন আপনারা ইঞ্জিনিয়ার হয়ে যাবেন, সিমেন্ট কনক্রিট। সিমেন্ট কনক্রিট কি জিনিস? সিমেন্ট প্লাস ফাইন এগ্রিগেট প্লাস কোর্স এগ্রিগেট প্লাস ওয়াটার, এটাই তো আমাদের সিমেন্ট কনক্রিট। সিমেন্ট কনক্রিট ইজ ভেরি ইম্পর্টেন্ট স্ট্রাকচারাল ম্যাটেরিয়াল and there is no structural element that cannot be made from cement concrete or RCC, মানে এরকম কোন স্ট্রাকচারাল মেম্বার বিম বলেন, কলাম বলেন, আর স্ল্যাব বলেন, ওয়াল বলেন, যেটাই বলেন না কেন, কোন রকমের মানে এমন কোন স্ট্রাকচারাল মেম্বার নাই যেটা আপনি সিমেন্ট কনক্রিট ইউজ করে অথবা আরসিসি সঙ্গে হচ্ছে রেইনফোর্সমেন্ট বা রড ইউজ করে আপনি তৈরি করতে পারবেন না। যে কোনো ধরনের স্ট্রাকচারাল এলিমেন্ট আপনি সিমেন্ট কনক্রিট বা মানে সিসি বা আরসিসি ইউজ করে তৈরি করতে পারবেন, বাট হয়তো খরচ একটু বেড়ে যাবে আর কি। আচ্ছা, ইট শুড বি কেয়ারফুলি ডিজাইন। এই যে সিমেন্ট কনক্রিট, এই যে সিমেন্ট, ফাইন এগ্রিগেট, কোর্স এগ্রিগেট, ওয়াটার, কোনটা কতটুকু দিবেন, আপনি 1 ভাগ সিমেন্টের সাথে কয় ভাগ বালি মিলাবেন, কয় ভাগ সিমেন্ট মিলাবেন, কতটুকু পানি মিলাবেন, এই জিনিসগুলো হচ্ছে প্রপারলি ডিজাইন করতে হবে এবং এই ডিজাইনটাকে বলা হচ্ছে কনক্রিট মিক্স ডিজাইন। আমরা হচ্ছে আমাদের লাস্ট ক্লাসে বললাম একটা বড় ম্যাথ দেখবো, আমরা হচ্ছে এই কনক্রিট মিক্স ডিজাইনের একটা ম্যাথ দেখবো, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে মানে এটা খুব কেয়ারফুল ডিজাইন করতে হবে, মিক্সড খুব কেয়ারফুলি মিশাইতে হবে, প্লেসড জায়গা মতো বসানোর সময়ও মানে আপনার সতর্ক থাকতে হবে যেন আপনি প্রপারলি জিনিসটা হ্যান্ডেল করেন। ওই যে বলছিলাম মিস্ত্রিরা মাথার উপর থেকে অনেক উপর থেকে ঠাস করে ফালাই দেয়, মনে আছে? ঠাস করে ফালাই দিলে কি হয়? কি হয় ঠাস করে ফালাই দিলে কনক্রিটটা মাথার উপর থেকে? সেগ্রিগেশন হয় বলছিলাম, মনে আছে? জি স্যার, সবকিছু ছড়ায় ছিটা যায়। হ্যাঁ, সবকিছু ছড়ায় ছিটায় যায়। আচ্ছা, তারপর দেখেন তার মানে মানে যখন আপনি এটা জায়গা মতো প্লেস করবেন খুব কেয়ারফুলি প্লেস করতে হবে, উপর থেকে ধাপাস করে ফালাই দেওয়া যাবে না। আর হচ্ছে কিউরিং করতে হবে ঠিকমতো। কিউরিং করা মানে কি? ভালো মতো মিক্স করা, আবার না
কি পানি দেয়া, পানি দেয়া। এরকম বিম কলাম কাস্টিং করার পরে দেখেন না পাইপ দিয়ে পানি দেয় বা ভিজায় রাখে? জি স্যার। কেন স্যার কেন পানি দেয়? স্যার যাতে ভাঙে না যায় স্যার, ভাববে কেন? স্যার শক্ত হওয়ার জন্য। হিট বের হয় স্যার প্রচুর পরিমাণ। হিট কেন বের হয়? সিমেন্ট হচ্ছে হাইড্রেশন রিঅ্যাকশন করে শক্ত হয়। জি স্যার, আরো শক্ত হয়। সিমেন্ট হচ্ছে আপনার নরমালি তো 30 মিনিট পর তার ইনিশিয়াল সেটিং টাইম শুরু হয়ে গেছে, কিন্তু ফাইনাল সেটিং টাইম তো আপনার 30 মিনিট পর আসে না, আস্তে আস্তে শক্ত হচ্ছে। তো সিমেন্ট যত শক্ত হয় তত কি হাইড্রেশন রিঅ্যাকশন করে এনার্জি রিলিজ করে বা হিট রিলিজ করে। হিট রিলিজের কারণে যেন আমার কনক্রিটের সারফেসটা এরকম ক্র্যাক ফর্ম না করে, এজন্য পানি দিয়ে ঠান্ডা রাখতে হয়। ঠিক আছে? ইয়েস স্যার। আচ্ছা, সিমেন্ট কনক্রিট ইজ প্রিপেয়ার্ড বাই Yes, sir. মিক্সিং টুগেদার সিমেন্ট, স্যান্ড, ক্রাস্ট স্টোন অথবা ব্রিক চিপস এন্ড ওয়াটার। আমরা অলরেডি জানি যে সিমেন্ট কনক্রিট প্রস্তুত করার সময় আমরা সিমেন্টের সাথে কি কি যোগ করব? স্যান্ড যোগ করব ফাইন এগ্রিগেট হিসেবে, ক্রাস্ট স্টোন অথবা ব্রিক চিপস যোগ করব And কোর্স water. এগ্রিগেট হিসেবে, আর সঙ্গে ওয়াটার যোগ করব। ঠিক আছে? Yes, sir. আচ্ছা, all the ingredients of the cement concrete when freshly mixed, ঠিক আছে, যখন হচ্ছে একদম ফ্রেশ, মানে আপনি মাত্র মিশাইছেন জিনিসগুলা বাজার থেকে, যখন মানে মাছ মাংস কিনে আনেন ওটা যেরকম ফ্রেশ থাকে, কংক্রিটটা হচ্ছে ফ্রেশ কংক্রিট, মাত্র মিশানো হয়েছে। এরকম একটা ফ্রেশ মিক্সড কংক্রিট হচ্ছে প্রোডিউস এ প্লাস্টিক মাস, মানে একটা প্লাস্টিক ম্যাটেরিয়াল বা একটা প্লাস্টিক মাস তৈরি করে, যেই মাসটা হচ্ছে আপনি যেই পাত্রে রাখবেন সেই পাত্রের আকার ধারণ করবে, কিন্তু পাত্র থেকে সরাই ফেললে তার আগের অবস্থায় ফেরত আসবে না। যদি ইলাস্টিক মাস হইতো তাইলে কি হইতো? আপনি যদি কোনো একটা পাত্র থেকে সরাই ফেলতেন সেটা আবার আগের অবস্থায় হয়তো ফেরত আসতো। যেহেতু প্লাস্টিক মাস, তার মানে আপনি আপনার ইচ্ছা মতো এটাকে ডিজায়ার্ড শেপ দিতে পারবেন। আপনি যদি এটাকে কলামের শেপ দিতে চান কলামের শেপ দিতে পারবেন, আপনি যদি এটাকে বিমের শেপ দিতে চান আপনি এটাকে বিমের শেপ দিতে পারবেন, আপনি যদি এটাকে স্ল্যাবের শেপ দিতে চান আপনি এটাকে স্ল্যাবের শেপ দিতে পারবেন, আপনি যদি এটাকে ওয়ালের শেপ দিতে চান আপনি এটাকে ওয়ালের শেপ দিতে পারবেন। কিন্তু একবার কোনো একটা পার্টিকুলার শেপ দিয়ে ফেলার পরে আপনি যখন নরমালি কলাম ঢালাই দিতে দেখছেন, কলাম ঢালাই দেওয়ার সময় কি করে? কাঠের তক্তা এরকম ফার্স্টে বাঁধে না? কাঠের ফর্মা এরকম বাঁধে জি না? স্যার, দেখছি স্যার। আর মাঝখানে রড গুলো এরকম বাইরে হয়ে থাকে, দেখছেন? Yes, sir. জি স্যার, এখানে কি করে? কংক্রিটটা ঢালা দেয় না? Yes, sir. জি স্যার, কংক্রিটটা ঢালা দেয়, কংক্রিটটা শক্ত হওয়ার পরে চারপাশ থেকে কাঠের ফর্মা গুলো কি করে? খুলে ফেলো। খুলে ফেলে। খুলে ফেলে। খুলে ফেলার পরে কি করে? ওই কলমের গায়ের মধ্যে ছালার বস্তা পেঁচায় রাখে, তারপর পানি দেয় না? Yes, sir. জি স্যার, তার মানে হচ্ছে এই যে আপনি ফর্মাটা খুলে ফেললেন, ফর্মা খুলে ফেলার পরে আপনি কি এই কংক্রিটের কলামটার চেহারা সুরত পাল্টাতে পারবেন? না, sir. আপনি কি চাইলে স্যার। কলামটার মানে চ্যাপ্টা করে বিমের মতো বানাইতে পারবেন? নো স্যার। তার না মানে স্যার। এটা একটা প্লাস্টিক মাস। যে শেপটা আপনি দিচ্ছেন ওই শেপটা কিন্তু রিটেইন করবে, শেপটা ওইটাই থাকবে। চেঞ্জ করতে পারবেন না। ঠিক আছে? জি স্যার, আচ্ছা আচ্ছা, তারপর আমরা কইছিলাম প্রোডিউস এ প্লাস্টিক মাস হুইচ ক্যান বি পোর্ড ইনটু সুইটেবল ফর্ম। ফর্ম হচ্ছে দুই রকম আমরা দেখি নরমালি, উডেন ফর্ম, কাঠের ফর্মা দেখি, আর একটা হচ্ছে স্টিলের ফর্মা দেখি। স্টিলের শাটার দেখছেন না? এরকম কলাম বাঁধার সময় কাঠের পরিবর্তে স্টিলের ফর্মা ইউজ করে, যে জি স্যার, মানে ফর্মা বা এরকম শাটারিং হচ্ছে স্টিলের হইতে পারে, কাঠের হইতে পারে। ঠিক আছে? অর মোল্ড টু গিভ ডিজায়ার্ড শেপ টু দ্য রেজাল্টিং সলিড মাস। তার মানে হচ্ছে আলটিমেটলি এটা যে একটা শক্ত বা সলিড মাস তৈরি করবে দিন শেষে, ওটা কি দেখতে কলামের মতো হবে নাকি বিমের মতো হবে, আমি আমার ডিজায়ার্ড ফর্মা বা মোল্ড ইউজ করব এবং তার মধ্যে ঢালাইটা দিব। দেন আমার যখন জিনিসটা শক্ত হয়ে যাবে আমি ফর্মাটা খুলে ফেলবো, আমার যেরকম দরকার, কলাম দরকার হইলে কলাম, বিম দরকার হইলে বিম, এবং যে সাইজ দরকার, কলাম বিমের একটা সাইজ থাকে না? মনে করেন এই যে একটা কলাম, এই কলামটার একটা এই উইথ আর একটা এদিকে, মানে এই দুটো ডাইমেনশন আছে না কলামটার, জি স্যার, এই ডাইমেনশনটা কত হবে? বা আমরা যদি বিম বলি তাহলে বিমের এই ক্রস সেকশনাল এরিয়াটা, মানে বিমের হাইট কতটুকু হবে? এই এইচ, এটা হচ্ছে বিমের হাইট, আর এটা হচ্ছে বিমের উইথ প্রস্থ বি, এই বি আর এইচ কতটুকু হবে আমি আমার ডিজায়ার্ড শেপ অনুযায়ী এই কনক্রিট দিয়ে ঢালাই দিয়ে বানাই ফেলতে পারবো। এবং দিন শেষে ওটা একটা কিসে পরিণত হবে? প্লাস্টিক মাসটা কনভার্ট হয়ে সলিড মাসে পরিণত হবে। এটা যখন মানে কনক্রিটটা যখন প্লাস্টিক মাস, আপনি তখন এটা একটা সিমেন্টের পেস্টের মতো না? আপনি এটাকে চামচ দিয়ে নিয়ে নিয়ে এই শাটারের মধ্যে ফালাইতে পারতেছেন না? আস্তে আস্তে পারতেছেন? ওইটা যখন শক্ত হয়ে সলিড মাস হয়ে যাবে প্লাস্টিক মাস থেকে, ওই সলিড মাসটাকে কি আপনি তারপর চামচ দিয়ে নিয়ে নিয়ে কোথাও ফালাইতে পারবেন? না স্যার, ওটা তো সলিড হলে তো সলিড হইতো। আর পারবেন না। বাট প্লাস্টিক মাস অবস্থায় আপনি এটাকে নাড়াচাড়া করতে পারবেন, যেহেতু এটা মোটামুটি একটা পেস্টের মতো আছে। ঠিক আছে?
এবার দেখেন আরসিসি ইজ ইউজড ইন অল কাইন্ড অফ সিভিল ইঞ্জিনিয়ারিং স্ট্রাকচার। মানে রেইনফোর্স সিমেন্ট কনক্রিট হচ্ছে সব ধরনের আমরা সিভিল ইঞ্জিনিয়ারিং যে স্ট্রাকচার গুলো দেখি, বিল্ডিং, ব্রিজ, কালভার্ট, তারপর হচ্ছে আর কি হতে পারে ফ্লাইওভার, সব ধরনের সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশনে বা স্ট্রাকচারে আমরা হচ্ছে আরসিসি মানে হচ্ছে রেইনফোর্স সিমেন্ট কনক্রিট মানে হচ্ছে সিমেন্ট কনক্রিটের সাথে রডের ব্যবহার আমরা দেখি সব জায়গায়। দেখেন নাকি দেখেন না? দেখি স্যার। আবার কোন কোন জায়গায় রডের পরিবর্তে বাঁশও ব্যবহার করে, দেখছেন না? জি স্যার দেখছি। এই যে টাকা মারার জন্য হচ্ছে রডের খরচ কমাইতে বাঁশ দিছিল একটা বিল্ডিং এর মধ্যে। আপনারা কি বাঁশ দিবেন নাকি দিবেন না? না স্যার। আপনারা কি রডই দিবেন? স্যার শর্টেজ বলে স্যার দেখা যাক স্যার। স্যার টাকা কম দিলে বাস দিয়ে দিলাম, সমস্যা কোথায়? তাহলে আপনিও বাঁশ খেতে পারেন, বলা যায় না। ধরা গাইলে আপনিও বাঁশ খাওয়া যাবেন, 2 নম্বরই করেন না, ঠিক আছে? জি স্যার। ইনগ্রেডিয়েন্টস অফ সিমেন্ট কনক্রিট মানে সিমেন্ট কনক্রিটের উপাদান আমরা অলরেডি উপাদানগুলো জানি, ঠিক আছে? সিমেন্ট কনক্রিটের উপাদানগুলো কি কি? অবশ্যই সিমেন্ট, ওয়াটার, কোর্স এগ্রিগেট আর কি ফাইন এগ্রি। স্যান্ড। ফাইন এগ্রিগেট। এখন দেখেন এই সিমেন্ট কনক্রিটে কোনটার কাজ কি? মানে এই যে সিমেন্ট এটা কি কাজ করতেছে, ফাইন এগ্রিগেট বা বালি এটা কি কাজ করতেছে, কোর্স এগ্রিগেট বা এই ক্রাস্ট স্টোন, ব্রিক চিপস এগুলা কি কাজ করতেছে, এবং পরিশেষে পানি বা ওয়াটার এই ভদ্রলোক কি কাজ করতেছে আমরা এখন দেখবো। সিমেন্টের কাজ কি দেখেন, ইম্পার্ট বাইন্ডিং প্রপার্টি এন্ড কনভার্ট দ্য প্লাস্টিক মিক্স টু এ সলিড মাস। মানে এই যে আমার বিভিন্ন রকমের হচ্ছে এখানে ম্যাটেরিয়াল আছে, ফাইন এগ্রিগেট আছে, কোর্স এগ্রিগেট আছে, প্লাস হচ্ছে আমি চাচ্ছি জিনিসটা একটা মানে পুরো জিনিসটার মধ্যে একটা বাইন্ডিং প্রপার্টি বা একটা সিমেন্টিং প্রপার্টি অ্যাড করে হচ্ছে এই সিমেন্ট, প্লাস এই যে প্লাস্টিক মাস যেটাকে আপনি নাড়াচাড়া করতে পারতেছেন এটাকে শক্ত সলিড মাসে কনভার্ট করে হচ্ছে সিমেন্ট। কারণ কি সিমেন্ট হাইড্রেশন রিঅ্যাকশন করে 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 আস্তে আস্তে কি শক্ত হবে না? হবে নাকি হবে না? তার মানে সিমেন্টের কাজ হচ্ছে পুরো কনক্রিটে একটা বাইন্ডিং প্রপার্টি দেয়া আর প্লাস্টিক মাসটাকে কিসে কনভার্ট করা, সলিড মাসে কনভার্ট করা। সলিড মাসে কিভাবে কনভার্ট হচ্ছে, হাইড্রেশন রিঅ্যাকশন করে সিমেন্ট শক্ত হচ্ছে, বোঝা গেছে? এবার দেখেন ওয়াটার, পানির কাজ কি, কেমিক্যাল রিঅ্যাকশন উইথ সিমেন্ট। আপনি যখন সিমেন্টের গুঁড়া ইউজ করতেছেন সিমেন্ট কি নরমালি কোনো কেমিক্যাল রিঅ্যাকশন শুরু করতে পারতেছে, বা এই যে হাইড্রেশন রিঅ্যাকশন সে কি এমনি এমনি শুরু হচ্ছে? না স্যার, পানি পানি কখন শুরু হচ্ছে? যখন আপনি এই সিমেন্ট পাউডারের মধ্যে আপনি যখন কি যোগ করতেছেন, ওয়াটার। আপনি যখন পানি যোগ করতেছেন, এই পানিটা যোগ করার পরে সিমেন্ট হচ্ছে পানির সাথে রিঅ্যাকশন করে আপনার আস্তে আস্তে রিঅ্যাকশন শুরু করে সে হচ্ছে শক্ত হচ্ছে বা হার্ড এন্ড হচ্ছে। আচ্ছা, অনেক সময় দেখবেন সিমেন্টের বস্তা খুলছেন, ঠিক আছে? সিমেন্ট স্যার টনক হয়ে থাকে। হ্যাঁ স্যার সিমেন্টের বস্তা খুললে অনেক সময় দেখা যায় সিমেন্ট স্যার অনেক সময় মানে চাক হয়ে বাইরে স্যার। আচ্ছা, এরকম কি কখনো দেখছেন যে সিমেন্টের বস্তা খোলার পরে সিমেন্টটা হাতে নিলে মনে হচ্ছে একটু গরম হয়ে আছে? জি স্যার। কেন? পানি পড়ার পর স্যার। সিমেন্ট তো হচ্ছে পানির সাথে রিঅ্যাকশন করার পরে হাইড্রেশন রিঅ্যাকশন শুরু হবে, তখন হচ্ছে সিমেন্টটা হিট রিলিজ করবে বা গরম হবে। কিন্তু পানি যোগ করার আগেই কেন সিমেন্টের বস্তা খোলার পরে সিমেন্টটা গরম থাকে? স্যার জলবায়ুর কারণে হতে পারে স্যার। এক্স্যাক্টলি, আপনি যদি সিমেন্টটা খুলে একটু কিছুক্ষণ বাতাসে রেখে দেন, বাতাসের মধ্যে ময়েশ্চার আছে না, পানি আছে না, জি স্যার। ওই বাতাসের আর্দ্রতা বা বাতাসের যে হিউমিডিটি বা ময়েশ্চার আছে ওইটা হচ্ছে সিমেন্টের সাথে হালকা হালকা রিঅ্যাকশন শুরু করে দেয়। ওই জন্য সিমেন্টে আপনি পানি যোগ করেন নাই কিন্তু বাতাস থেকে তো সিমেন্ট পানি পাইতেছে না? জি স্যার। ওই জন্য সিমেন্টে হাত দিয়ে ধরলে দেখবেন একটু গরম গরম মনে হবে। বুঝতে পারছেন? এখন যদি আপনাকে জিজ্ঞেস করে ভাই সিমেন্টের বস্তা খোলার পরে সিমেন্টটা ধরলে গরম কেন মনে হয়, বলতে পারবেন? ইয়েস জি স্যার। স্যার। আনসার কি হবে? কারণ সিমেন্ট অলরেডি বাতাসে যে জলীয় বাষ্প আছে তার সাথে রিঅ্যাকশন করে শুরু করে দিছে, এই জন্য হচ্ছে সিমেন্টটা একটু গরম মনে হচ্ছে। জি স্যার। আচ্ছা, এবার দেখেন আমাদের এই সিমেন্ট কনক্রিটের মধ্যে কোর্স এগ্রিগেটের কি কাজ। কোর্স এগ্রিগেট বলতে আমরা কি বুঝি? আমরা বুঝি যে ক্রাস্ট স্টোন বা ভাঙা পাথর বা ব্রিক চিপস, আমরা অলরেডি জানি এগুলো হচ্ছে কোর্স এগ্রিগেট বা বড় সাইজের এগ্রিগেট। প্লাস হচ্ছে দেখেন ফাইন এগ্রিগেট বা ছোট সাইজের এগ্রিগেট বা বালি, এগুলোর কাজ কি? প্রোভাইড মাস অর ভলিউম টু দা কনক্রিট এন্ড রিডিউস শ্রিঙ্কেজ ইফেক্ট অন ইট। আপনি যখন কনক্রিট তৈরি করতেছেন একটু চিন্তা করেন, মনে করেন আপনি একটা কনক্রিটের কলাম তৈরি করবেন, তো কলামটা দেখতে কিরকম হবে? এরকম হবে না?
এরকম হবে না কলামটা দেখতে? ইয়েস স্যার। বাট এই কলামের ভিতরে আসলে কি কি আছে? সিমেন্ট আছে, কোর্স এগ্রিগেট আছে, ফাইন এগ্রিগেট আছে, ওয়াটার আছে না? জি স্যার। যেটা হয় সেটা হচ্ছে মনে করেন আপনার কোর্স এগ্রিগেট গুলো হচ্ছে এরকম আছে। আমি যদি ভিতরে মনে করেন এক্সরে মেশিন দিয়ে দেখতাম, এই হচ্ছে আমার ব্রিক চিপস গুলা। ঠিক আছে, এই ব্রিক চিপস গুলোর ফাঁকে ফাঁকে কি ভয়েড আছে না, জি স্যার। মানে গ্যাপ আছে না? জি এই স্যার গ্যাপ গুলোর মধ্যে কে ঢুকবে? ফাইন এগ্রিগেট। ফাইন এগ্রিগেট ঢুকবে, বালি ঢুকবে, বালি আলি স্যার। এই গ্যাপ গুলোর মাঝখানে। প্লাস তারপরে যদি কোনো গ্যাপ থাকে ওই গ্যাপ গুলোর মধ্যে কে পানি ঢুকবে না? ইয়েস স্যার। পানি ঢুকবে। এবং এই পুরো জিনিসটারে একসাথে বাইন্ড করে রাখবে কে? সিমেন্ট। সিমেন্ট হচ্ছে পুরোটাকে একসাথে বাইন্ড করে রাখবে। এখন দেখেন এই যে কনক্রিটটা, এই কনক্রিটটাকে আপনার ভলিউম বা মাস দিচ্ছে কে বা শেপ দিচ্ছে কে? মানে এটার পুরো শেপটা ডিপেন্ড করতেছে কোর্স এগ্রিগেট আর ফাইন এগ্রিগেটের উপরে না? জি স্যার। আপনি যদি শুধু সিমেন্ট ইউজ করে, পাউডার ইউজ করে এই মানে এই কলামটা বানাইতে যাইতেন, তাহলে আপনার কয় বস্তা সিমেন্ট লাগতো আর খরচ কত পড়তো? অনেক বেশি পড়তো না? জি স্যার। ওই জন্য হচ্ছে আমি এগ্রিগেট হিসেবে ইউজ করতেছি কোর্স এগ্রিগেট, ফাইন এগ্রিগেট, আর এগুলোকে একসাথে বাইন্ডিং করে রাখার জন্য বাইন্ডিং ম্যাটেরিয়াল হিসেবে ইউজ করতেছি সিমেন্ট। ঠিক আছে, তার মানে কোর্স এগ্রিগেট, ফাইন এগ্রিগেটের কাজ কি? প্রোভাইড মাস বা একটা আয়তন দেয়, পুরো জিনিসটাকে একটা শেপ দেয়, অর ভলিউম টু দা কনক্রিট এন্ড রিডিউস শ্রিঙ্কেজ ইফেক্ট। আপনার যদি এই মাঝখানের ভয়েড গুলা প্রত্যেকটার মধ্যে ঠিকমতো বালি ঢুকে, তাহলে কি এটা তার ভলিউম কি কমতে পারবে? কমতে পারবে। না স্যার বাট যদি এই ভয়েড স্পেস গুলোর মধ্যে বালি না থাকে, যদি ভয়েড গুলো ঠিকমতো বালি দিয়ে ফিল আপ না হয়, তাইলে যখন জিনিসটার উপরে লোড চাপাবেন, আপনি চাপ দিবেন জিনিসটারে, তখন কোর্স এগ্রিগেট গুলা কি আপনার চাপ খাওয়ার পরে ভিতর থেকে ভয়েড স্পেস থেকে পানিগুলো বাইরে হয়ে যাবে। আলটিমেটলি এটার ভলিউম কি মানে আস্তে আস্তে এটা ছোট হওয়ার চেষ্টা করবে না, ইয়েস স্যার বা ভলিউম কমার চেষ্টা করবে। এটাই তো শ্রিঙ্কেজ, কনক্রিটের শ্রিঙ্কেজ। তো শ্রিঙ্কেজ যদি আপনি অ্যাভয়েড করতে চান বা কমাইতে চান, তাহলে আপনাকে ফাইন এগ্রিগেট, কোর্স এগ্রিগেট ঠিকমতো ব্যবহার করতে হবে পরিমাণ মতো। বোঝা গেছে? আচ্ছা, আই হোপ বুঝতে পারছেন। এবার দেখেন আমরা হচ্ছে ডিজায়ারেবল প্রপার্টিজ অফ সিমেন্ট কনক্রিট ইনগ্রেডিয়েন্টস। আমরা যে উপাদানগুলো ব্যবহার করব কনক্রিট তৈরি করতে, আমরা জানি যে উপাদানগুলো কি কি। উপাদানগুলো হচ্ছে পানি আছে, সিমেন্ট আছে, কোর্স এগ্রিগেট আছে। তো পানিটা কেমন হইতে হবে? আমরা কনক্রিট প্রস্তুত করার সময় যে পানিটা দিব, এটা কি নালার পানি ইউজ করবেন? করবেন? না স্যার। ময়লা পানি ইউজ করবেন? না স্যার। স্যার গ্রাউন্ড থেকে অনেকে দেখি তুইলা দেয় স্যার। এটা করা যাবে না। দেখেন আপনাকে ব্যবহার করতে হবে পোর্টেবল অর ড্রিঙ্কিং ওয়াটার। পোর্টেবল মানে হচ্ছে আপনার কোনো একটা পানি আপনি যদি কোনো ময়লা সোর্স থেকে পান, এটাকে পিউরিফাই করে আগে খাওয়ার উপযোগী করতে হবে। অথবা আমরা যে সাপ্লাইয়ের পানি বা ওয়াসার পানি ফুটায় খাই না, পরিষ্কার যে পানিটা আছে, আমরা যেটা ড্রিঙ্কিং ওয়াটার আমরা যেটা খাই, অবশ্য মানে এটা তো এত পানি তো আর ফুটায় ব্যবহার করা সম্ভব না, ফুটানোর দরকার নেই। বাট যেই পানিটা আমরা ফুটায় খাই, ওই পানিটা হচ্ছে আপনাকে কনক্রিট তৈরি করতে ব্যবহার করতে হবে। ঠিক আছে? এবং এইটা খেয়াল রাখতে হবে এই পানিটা যেন ফ্রি ফ্রম অ্যাসিড, অ্যালকালি এন্ড ডিকেইড ভেজিটেবল ম্যাটার। এটা যেন সকল পরিমাণ অম্ল এবং ক্ষার না থাকে। পানিতে কোনো রকমের কি থাকতে পারবে না? অ্যাসিড আর ক্ষার থাকতে পারবে। অম্ল অথবা ক্ষার থাকতে পারবে না। ঠিক আছে? জি স্যার আচ্ছা, এন্ড কি থাকতে পারবে না, এবং কি থাকতে পারবে না দেখেন, ডিকেইড ভেজিটেবল ম্যাটার মানে হচ্ছে আপনার পানির মধ্যে কোন রকমের লতা পাতা থাকতে পারবে না যেগুলো হচ্ছে পচনশীল বা ডিকে হবে বা পচবে। ঠিক আছে? বুঝতে পারছেন? স্যার আচ্ছা, এবার আমার একটা কথা বলেন, কেউ কখনো ছাদ ঢালাই হইতে দেখছেন? ইয়েস স্যার। জি দেখি স্যার। স্যার। আচ্ছা, যারা দেখেন নাই তারাও বুঝবেন আশা করি। মনে করেন একটা ছাদ, ছাদটা সুন্দর হচ্ছে না, দাঁড়ান এটাকে একটু এভাবে আর কি, এই এটা মনে হয় একটা স্ল্যাব, মনে করেন একটা ছাদ, এটা হচ্ছে ঢালাই হয়ে গেছে। ঢালাই হওয়ার পরে ছাদের চারপাশে সিমেন্ট দিয়ে একটু উঁচু করে দেওয়া হয়েছে। উঁচা করে দেয় না? জি স্যার। জি স্যার, যাতে পানি আটকে থাকে। এক্স্যাক্টলি জি স্যার। এরকম উঁচা করে মাঝখানে পানি দিয়ে দেয় না? জি স্যার
পানিটা কেন দেয়? সময় লাগে জি স্যার। স্যার এই মাঝখানে পানিটা কেন দেয়? সারটা স্যার ছাদটা শক্ত হওয়ার জন্য অ্যাডমিশন নিতে জন্য কি হওয়ার জন্য? স্যার স্যার। এটা ঠান্ডা রাখার জন্য। কিউরিং করার জন্য দেয় না? জি স্যার, কিউরিং যদি করার জন্য। পানিটা আটকায় না থাকতো, জি, স্যার। পানিটা যদি দুই পাশ দিয়ে পড়ে যাইতো, তাহলে একটু পর পর আপনাকে আবার পানি দেওয়া লাগতো না? লাগতো। জি স্যার। Yes, sir. ওই জন্য হচ্ছে পানিটা দেয় হচ্ছে কিউরিং জি করতে। স্যার। এখন মনে করেন কিউরিং করা শেষ, তখন কি করে? একটা হাতুড়ি বা একটা কোদাল দিয়া বাড়ি দিয়া এদিকে একটু ভাঙা দেয়। জি স্যার। এই ভাঙা দিলে পানিটা দিক দিয়ে আস্তে আস্তে পড়া শুরু করে না? ইয়েস স্যার। এই যে পানিটা জি, ছাদ স্যার। থেকে পড়তেছে কিউরিং করার পরে, এই পানিটা আপনি কি কি কাজে ব্যবহার করবেন? অন্য কাজই তো না স্যার। কোনো কাজে ব্যবহার করবেন? না স্যার। ব্যবহার করলে কি ক্ষতি হবে? সত্যি এই হবে কি স্যার? পানিটা ভুলেও কেউ মানে ধরবেন না, প্লাস কোনো কাজে ব্যবহারও করবেন না। কারণ সিমেন্ট কি অ্যালকালাইন একটা পদার্থ না? সিমেন্ট কি? সিমেন্টের মধ্যে Al2O3 আছে না, অ্যালুমিনিয়াম অক্সাইড। জি স্যার। তো আপনি যখন কিউরিং করতেছেন এই পানিটার মধ্যেও কি এই অ্যালকালি চলে আসতেছে, অ্যালকালি। রিঅ্যাকশন। ঠিক আছে, মানে ক্ষার আসতেছে, ক্ষার ক্ষার। ছোটবেলায় আর পন্ডস যুক্ত হয়ে যায় স্যার। পন্ডস ফেস ওয়াশের অ্যাডভার্টাইজ দেখছিলেন যে সাবানের ক্ষার আপনার মুখের মূল্যবান আর্দ্রতা কেড়ে নেয়। Yes, sir. জি স্যার। তার মানে ক্ষার হচ্ছে কি করবে? আর্দ্রতা ইয়া করবে স্যার। স্কিনের কথা বাদ দেন, মানে আপনি যদি এটা ইউজ করেন অবশ্যই আপনার স্কিন ডিজিজ হইতে পারে। ক্ষয় করবে স্যার। প্লাস হচ্ছে এটা মানে আমাদের আসলে কোনো ব্যবহারের জন্য ভালো না। মানে কি বলবো, সাবানের মতো। মানে অনেকটা বাংলা সাবান দিয়ে হাত ধুইলে কি দেখেন হাতের চামড়া ওঠে না? জি জি স্যার। স্যার। আপনি যদি এই যেটা দিয়ে কিউরিং করছে জি, এই পানি স্যার। দিয়ে হাত ধোন, আপনি দেখবেন হাতের চামড়া টামড়া সব উঠে গেছে, জি স্যার, হাতে ক্ষত। হাতে ক্ষত সৃষ্টি হবে। তার মানে এই পানিটা ধরা যাবে না। ঠিক আছে, জি স্যার। আচ্ছা যাই হোক, কারণ হচ্ছে এই পানিটার মধ্যে প্রচুর পরিমাণে অ্যালকালি বা ক্ষার থাকবে। ঠিক আছে, আচ্ছা এবার দেখেন কোর সেগ্রিগেট। মানে আমরা যে কংক্রিটটা তৈরি করব, কংক্রিটের যে ইনগ্রেডিয়েন্টস, একটা হচ্ছে তার মধ্যে কোর সেগ্রিগেট। এই কোর সেগ্রিগেটের কি কি ডিজায়ারেবল প্রপার্টি আমরা চাই? অ্যাঙ্গুলার শেপ এন্ড রাফ সারফেস। মানে কোর সেগ্রিগেট আমরা যে ব্যবহার করব, পাথর বা ব্রিক চিপস, এগুলোর শেপগুলা কি অ্যাঙ্গুলার হইলে ভালো না সার্কুলার হইলে ভালো? স্যার অ্যাঙ্গুলার। অ্যাঙ্গুলার হইলে কেন ভালো? একটার সাথে একটা ফ্রিকশনের কারণে বন্ডিং ভালো হবে। অ্যাঙ্গুলার স্যার। ইয়েস স্যার। বন্ডিং ভালো হবে না? জি স্যার। আচ্ছা, এবং রাফ সারফেস, জি, যদি স্যার। এদের সারফেসটা মসৃণ না হয় একটু রাফ হয়, তাইলেও কি ফ্রিকশনের কারণে বন্ডিং ভালো হবে। বা ইন্টারলকিং, বন্ডিং বা ইন্টারলকিং ভালো হবে। বাট যদি এগ্রিগেট গুলা রাউন্ড শেপের হয় এবং স্মুথ হয়, তাহলে তাদের মধ্যে বন্ডিং ভালো হবে না। আচ্ছা, হ্যাভিং স্মলার পোরোসিটি এন্ড অ্যাবজর্পশন ক্যাপাসিটি, মানে তাদের পানি ধারণ ক্ষমতা যেন কম হয় এবং তাদের পোরোসিটি, তারা যেন বেশি পরিমাণে মানে পানি যেন এদের মধ্যে ঢুকতে না পারে। পোরাস মানে কি? ভেদ্য, যেটার মধ্যে পানি ঢুকতে পারে। পোরোস মানে পোরোসিটি কম মানে কি? যেটার মধ্যে পানি আসলে ঢুকবে না বা কম ঢুকতে পারে যেন। এগ্রিগেট গুলো এরকম হইতে হবে তারা যেন কম পানি শোষণ করে। ঠিক আছে, ফ্রি ফ্রম ডেলিটেরিয়াস ম্যাটেরিয়াল, মানে বিভিন্ন রকমের অপদ্রব্য, ময়লা, কোল, কয়লা, মাইকা। মাইকা হচ্ছে এমন একটা ম্যাটেরিয়াল যেটা হচ্ছে ক্ষয় করে। অ্যালকালি এক্সেট্রা, মানে এই জিনিসগুলো হচ্ছে আপনার কোল, মাইকা। আচ্ছা মাইকা কি জিনিস বলতে পারবেন? বলতে পারবেন মাইকা কি জিনিস, বা মাইকা কোথায় আছে, বা মানে কোথায় কখনো এই নামটা শুনছেন মাইকা? No, sir. হ্যাঁ, স্যার। মাইকা হচ্ছে প্রবাবলি বালির মধ্যে থাকে। পদ্মা সেতু আছে না, পদ্মা সেতু, জি জি স্যার। স্যার। সরি পদ্মা সেতু না, যমুনা সেতু, যমুনা সেতু। যমুনা সেতু যখন আপনার তৈরি করছিল, একটা সেতু যখন তৈরি করে, একটা ব্রিজ যখন তৈরি করে, তখন তো নদীর গতিপথ দেখেই তো তৈরি করে, নদীর উপর দিয়ে তো ব্রিজটা যাইতে হবে, তাই না? Yes, sir. ইয়েস স্যার। এই মাইক মানে আপনার এই যমুনা সেতু তৈরি করার পর দেখা গেছে যে নদীর গতিপথ পরিবর্তন হয়ে গেছে। মানে নদী হচ্ছে, ইয়েস স্যার। একটা তো নদীর গতিপথ পরিবর্তন হয়েছে, আরেকটা হচ্ছে আপনার যমুনা সেতুর যে পায়ার গুলা, মানে আপনার পানির মধ্যে যমুনা সেতুর বড় বড় পিলার গুলা ছিল না, জি স্যার। Yes, sir. পিলার গুলা হচ্ছে ক্র্যাক ফর্ম করছে বা ক্ষয় হয়ে গেছে। কেন ক্ষয় হয়েছে? যখন আপনার এই মানে যারা ইঞ্জিনিয়ার ছিল তারা হচ্ছে এই যমুনা সেতুর মানে যমুনা নদীর পানি হচ্ছে নিয়ে গবেষণা করছে, দেখছে ওই পানির মধ্যে কি ছিল? মাইকা। এই মাইকা ছিল। মাইকা হচ্ছে এই পিলার গুলাকে ক্ষয় করে নষ্ট করে কিন্তু দিচ্ছে। স্যার মাইকা জিনিসটা কি? মাইকা প্রবাবলি বালির একটা উপাদান, ঠিক আছে, যেটা হচ্ছে আপনার কংক্রিটকে ক্ষয় করে ফেলে বা ড্যামেজ করে ফেলে। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, Yes, sir.
তার মানে আপনার এই কোর্স এগ্রিগেট যেটা এটাতে কি থাকতে পারবে না, কোন রকমের কয়লা, মাইকা, অ্যালকালি মানে অ্যালকালাইন কোনো কিছু থাকতে পারবে না কোর্স এগ্রিগেটে। এবার দেখেন ফাইন এগ্রিগেট বা বালি, এটা কেমন হতে হবে? প্রপারলি গ্রেডেড। এই প্রপারলি গ্রেডেড কথাটার মানে এখন বুঝবেন না, এটাকে হচ্ছে ওয়েল গ্রেডেডও বলে। ওয়েল গ্রেডেড মানে হচ্ছে কোন একটা এগ্রিগেটের মধ্যে যদি সকল ধরনের সাইজের পার্টিকেল সমান পরিমাণে থাকে। আপনি মনে করেন বাজার থেকে আলু কিনছেন কে কে? সেকেন্ড জি স্যার। আলু কেনার সময় বাসা থেকে কিরকম বলতো কোন সাইজের আলু কিনতে বলে? বড় স্যার। মিডিয়াম সাইজের। বড় আলু পচা পড়ে, মিডিয়াম সাইজের কিনতে বলে। মিডিয়াম সাইজ স্যার। বাট নরমালি আপনি যখন বাজারে আলু কিনতে যান, ছোট সাইজের আলু, মিডিয়াম সাইজের আলু, বড় সাইজের আলু থাকে না? জি জি স্যার। স্যার। যদি এই 3 সাইজের আলুই মানে ওই আলুর যেখান থেকে আপনি আলু কিনতেছেন ওখানে সমান পরিমাণে থাকে, তাহলে আপনি ওইটাকে বলবেন হচ্ছে ওয়েল গ্রেডেড আলু। কি বলবেন? ওয়েল গ্রেডেড আলু। কিন্তু যদি দেখেন যে সবগুলা আলু ছোট, স্যার সেম লেভেল। সবগুলো আলুই ছোট, অথবা এমন হতে পারে না সবগুলো আলু মিডিয়াম, জি স্যার। আবার এরকম হতে পারে না সবগুলো আলু বড়, জি স্যার। এটাকে বলে হচ্ছে পুয়ার গ্রেডেড। কি বলে? পুয়ার গ্রেড। পুয়ার গ্রেডেড। আবার এমন হতে পারে না যে ছোট আলু আছে, বড় আলু আছে, কিন্তু মাঝারি সাইজের কোনো আলু নাই। জি স্যার। আবার এরকম হতে পারে না মাঝারি সাইজের আলু আছে, বড় সাইজের আলু আছে, কিন্তু ছোট সাইজের কোনো আলু নাই, মানে পার্টিকুলার একটা সাইজ মিসিং, এরকম হইতে পারে না? ইয়েস স্যার। এটাকে বলে হচ্ছে গ্যাপ গ্রেডেড। বুঝতে পারছেন? জি স্যার। তার মানে হচ্ছে আমি এখন ফাইন এগ্রিগেটে চিন্তা করি অথবা কোর্স এগ্রিগেটে চিন্তা করি, এগ্রিগেটের মধ্যে যদি কোনো একটা পার্টিকুলার সাইজ কেবলমাত্র একই ধরনের সাইজের এগ্রিগেট থাকে, ভেরিয়েশন না থাকে, তাহলে ওটাকে আপনি কি বলবেন? পুয়ারলি গ্রেডেড বলবেন। আর যদি সকল সাইজের এগ্রিগেট মানে সমান পরিমাণে থাকে, মানে বড়ও থাকে ছোটও থাকে, ওয়েল গ্রেডেড। ওয়েল গ্রেডেড। ওয়েল গ্রেডেড। কোনো একটা পার্টিকুলার সাইজ মিসিং থাকে, গ্যাপ ওয়েল গ্রেড। গ্যাপ গ্রেডেড এগ্রিগেট। বোঝা গেছে? ইয়েস স্যার। আচ্ছা, যেটা হচ্ছে আপনার পুয়ার গ্রেডেড মানে হচ্ছে সবগুলা ছোট বা সবগুলা বড়, এগুলোকে হচ্ছে ইউনিফর্ম গ্রেডেডও বলে। এই পুয়ার গ্রেডেডটাকে কি বলে? ইউনিফর্ম গ্রেডেড। একটা ইউনিফর্ম ইউনিফর্ম আছে। মানে কোন একটা পার্টিকুলার সাইজের মানে ইউনিফর্ম মানে সেম সাইজ সবগুলা, ছোট বড় নাই, ভেরিয়েশন নাই, ঠিক আছে? তাহলে কোনটা গ্যাপ গ্রেডেড এগ্রিগেট, কোনটা ওয়েল গ্রেডেড এগ্রিগেট, কোনটা পুয়ার গ্রেডেড এগ্রিগেট, কোনটা ইউনিফর্ম গ্রেডেড এগ্রিগেট জিজ্ঞেস করলে বলতে পারবেন? ইয়েস স্যার। আজকে কিন্তু ক্লাস শেষে এগুলো জিজ্ঞেস করবো, ছোট ছোট কোশ্চেন। বলতে না পারলে কি হবে এক উপরওয়ালাই জানে। আপনাদেরকে হচ্ছে এরকম আলুর মতো মিশাই ফেলবো যদি বলতে না পারেন। দেখেন এই ফাইন এগ্রিগেটটা কি হইতে হবে? ফ্রি ফ্রম সল্ট এন্ড আদার ইম্পিউরিটিস। এর মধ্যে কোনো রকমের লবণ থাকতে পারবে না, এবং আদার ইম্পিউরিটি মানে অন্য কোনো ধরনের অপদ্রব্য, ময়লা, আবর্জনা, কাদা, সিল্ট, ক্লে এগুলো থাকতে পারবে না ফাইন এগ্রিগেট বা বালির মধ্যে। মনে আছে যে বালির মধ্যে সিল্ট বা ক্লে থাকলে আমরা প্র্যাকটিক্যালি কত পার্সেন্ট অ্যালাউ করি? 3 থেকে 4% অ্যালাউ করি, মনে আছে? স্যার। বালিটা ধোয়ার পরে আপনি যদি 3 থেকে 4% হয় তাহলে ঠিক আছে, আর যদি এর থেকে বেশি হয় তাহলে বালিটা ভালো না, খারাপ বালি। এটার মধ্যে ভেজাল বা ময়লা বা ইম্পিউরিটিস বেশি আছে। আচ্ছা, আই হোপ এতটুকু বুঝতে পারছেন যে আমরা কংক্রিট তৈরি করার সময় কংক্রিটের যে ইনগ্রেডিয়েন্ট বা উপাদানগুলো আছে, কোন উপাদানের কি কি বৈশিষ্ট্য আমাদের জন্য ডিজায়ারেবল, আমরা চাই যে এই জিনিসগুলো থাকতে হবে। এবার আমরা পরের পেজে চলে যাই। ওয়াটার সিমেন্ট রেশিও, এটা হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস। আপনি সিমেন্টের সাথে কয় বস্তা সিমেন্টের সাথে কতটুকু পানি মিলাবেন, এটা আমরা আজকে বুঝবো না যে কতটুকু পানি মিলাবো। আমরা যখন কংক্রিটের মিক্স ডিজাইন করব তখন আমরা বুঝতে পারবো যে পানির পরিমাণটা কিভাবে বাইর করতে হয়। বাট এই ওয়াটার সিমেন্ট রেশিওটা কেন ইম্পর্টেন্ট আমরা এখন দেখবো। দেখেন, it is the ratio of water to cement in a concrete mixture। মানে হচ্ছে এই ওয়াটার সিমেন্ট রেশিও বলতে আমরা কি বুঝতেছি? একটা কনক্রিট মিক্সচার প্রডিউস করার সময় সিমেন্টের সাথে কতটুকু হচ্ছে আপনি কি অ্যাড করবেন? সিমেন্টের সাথে আপনি কি অ্যাড করবেন? সিমেন্টের সাথে বলেন কতটুকু পানি অ্যাড করবেন? এই পরিমাণটাই হচ্ছে ওয়াটার সিমেন্ট রেশিও। কতটুকু সিমেন্টের সাথে কতটুকু ওয়াটার যোগ করতে হবে। স্ট্রেংথ এন্ড ওয়ার্কেবিলিটি
of the concrete greatly depend on the amount of water. মানে পানির পরিমাণের উপরে কনক্রিটের দুইটা ইম্পর্টেন্ট প্রপার্টি। কোন দুইটা ইম্পর্টেন্ট প্রপার্টি ডিপেন্ড করতেছে? একটা হচ্ছে স্ট্রেংথ, আরেকটা কি ওয়ার্কেবিলিটি। এখন আমাকে জানতে হবে যে স্ট্রেংথ কি জিনিস। স্ট্রেংথ বলতে আমরা নরমালি কনক্রিটের কম্প্রেসিভ স্ট্রেংথই বুঝি, সে কতটুকু কি নিতে পারবে, চাপ নিতে পারবে। এখন নরমালি আপনি একটু খেয়াল করেন যে কনক্রিটের কম্প্রেসিভ স্ট্রেংথ কত হয়? 4000 psi হয়, 3500 psi হয়, 4500 psi হয়, আরো বেশিও হয়। আমার যত স্ট্রেংথ দরকার ওই অনুযায়ী আমি আমার কনক্রিট মিক্স ডিজাইন করব। ঠিক আছে, এই স্ট্রেংথের উপর ডিপেন্ড করে আমি হচ্ছে কনক্রিট মিক্স ডিজাইন করব। এখন কথা হচ্ছে আপনি যদি পানির পরিমাণ অতিরিক্ত বাড়ায় দেন তাহলে কি আপনি ডিজায়ার্ড স্ট্রেংথ পাবেন? না স্যার। কেন? আচ্ছা, পানি আমরা বুঝতেছি যে পানি বেশি না দিলে ভালো, তার মানে পানি কম দিব, তার মানে কি এখন পানি একদম একদম বেশি কমাই দিলাম তাহলে কি হবে? না স্যার। হবে না। কারণ হচ্ছে দেখেন এই ওয়াটার সিমেন্ট রেশিওর আমরা যদি একটা গ্রাফ দেখি, গ্রাফটার চেহারাটা হচ্ছে এরকম। ঠিক আছে, এই এক্স অক্ষে হচ্ছে আপনার সম্ভবত অ্যামাউন্ট অফ ওয়াটার, সরি এক্স অক্ষে হচ্ছে ওয়াটার সিমেন্ট রেশিও, ওয়াটার সিমেন্ট রেশিও একটা অনুপাত পাবেন আপনি এখান থেকে। আর ওয়াই অক্ষে হচ্ছে স্ট্রেংথ। তার মানে দেখেন স্ট্রেংথের ভ্যালু আস্তে আস্তে বাড়তেছে না? আপনি যদি এখান থেকে একটা ওয়াটার সিমেন্ট রেশিও নেন তাহলে এই ওয়াটার সিমেন্ট রেশিওর জন্য আপনি কি ম্যাক্সিমাম স্ট্রেংথ পাবেন? যেটা আমার 4500 দরকার, মনে করেন এটা হচ্ছে ম্যাক্সিমাম স্ট্রেংথ 4500 পাবো না স্যার। তাহলে এই ম্যাক্সিমাম স্ট্রেংথের জন্য ওয়াটার সিমেন্ট রেশিওর ভ্যালু কোনটা নেওয়া লাগবে? এটা নেওয়া লাগবে না? সর্বোচ্চটা নিতে হবে স্যার। সর্বোচ্চ পিক পয়েন্টের জন্য কতটুকু সিমেন্টের সাথে কতটুকু পানি মিলাইতে হবে। তাহলে এই ওয়াটার সিমেন্ট রেশিওটা আপনি কোথা থেকে পাবেন? এই গ্রাফ থেকে পাবেন না? জি স্যার, গ্রাফটা লাগবে। আপনার গ্রাফটা লাগবে। এখন আপনি যদি এই গ্রাফ থেকে ওয়াটার সিমেন্ট রেশিও বাইর করে ফেলতে পারেন যে ওয়াটার বাই সিমেন্ট সমান সমান হওয়া লাগবে হচ্ছে 0.75, তার মানে 1 ভাগ, তার মানে মনে করেন যে 0.75 ভাগ সিমেন্টের সাথে কত ভাগ পানি অ্যাড করতে হবে? 1 ভাগ পানি স্যার। মানে 1 ভাগ পানির সাথে হচ্ছে আপনি 0.75, বা আপনি যদি 1 ভাগ সিমেন্ট চিন্তা করেন তাহলে 1 ভাগ সিমেন্টের সাথে কত ভাগ পানি? 1/0.75 ভাগ পানি অ্যাড করতে হবে না? স্যার সোজা হিসাব 1 ভাগ পানি 0.75 বাই সিমেন্ট লাগবে স্যার। আমি এটা আন্দাজে বলছি। এখন আপনার ওয়াটার সিমেন্ট রেশিও তো 0.45 ও আসতে পারে, 0.5 ও আসতে পারে না? ওইটা তো স্যার এক একটা কংক্রিটের জন্য এক হ্যাঁ, এক রকম হ্যাঁ। আসবে। এবার যদি আপনার ওয়াটার সিমেন্ট রেশিও মনে করেন 0.5 আসছে, তার মানে আপনি কি করবেন? স্যার তাহলে হচ্ছে স্যার আপনার 1 ভাগ ওয়াটার। সিমেন্টের সাথে তার দ্বিগুণ পানি যোগ করতে হবে। সহজ কথা, ঠিক আছে? জি স্যার। এটা কি সবাই বুঝছেন? জি স্যার। এটা হচ্ছে আমরা যেদিন কনক্রিট মিক্স ডিজাইন দেখবো এই গ্রাফটা আমরা দেখবো, এই গ্রাফটা থেকে কিভাবে মান বের করতে হয়। জাস্ট আজকে জিনিসটা মনে রাখেন, আমরা যখন ওই ক্লাসটা করব এই গ্রাফটা আরেকটু ভালো মতো আশা করি বুঝবেন। আচ্ছা, আর যদি কেউ না বুঝেন মানে এই ভিডিওটা আরেকবার দেখেন, আশা করি বুঝতে পারবেন। আর আমি তো আসি, আল্লাহ যদি বাঁচায় রাখে আমাদের জিজ্ঞেস করেন, আমিও বলতে পারবো যে যদি জিনিসটা ক্লিয়ার না হয়। আচ্ছা এবার দেখেন, ফর এ পার্টিকুলার proportion of material there is a specific amount of water that gives the optimum strength. তার মানে দেখেন এই যে আমরা বিভিন্ন রেশিওতে সিমেন্ট, ফাইন এগ্রিগেট, কোর্স এগ্রিগেট মিলাবো, এটা হইতে পারে 1:2, 2:4, মানে 1 ভাগ সিমেন্টের সাথে 2 ভাগ বালি, 4 ভাগ খোয়া, অথবা হইতে পারে 1:3:5, মানে হচ্ছে 1 ভাগ সিমেন্টের সাথে 3 ভাগ বালি, 5 ভাগ খোয়া। এরকম বিভিন্ন রেশিওর জন্য কতটুকু পানি মিলাইতে হবে, পানির পরিমাণটা হচ্ছে আপনি ফিক্স, মানে আপনি বের করতে পারবেন। এবং ওই পরিমাণ পানির জন্যই আপনি যদি এক্স্যাক্টলি ওই পরিমাণ পানি যোগ করেন তাহলে আপনি কি পাবেন? কনক্রিটের অপটিমাম স্ট্রেংথ, মানে হচ্ছে ম্যাক্সিমাম যে স্ট্রেংথটা আপনি চাচ্ছেন। স্যার হ্যাঁ স্যার এখানে অপটিমাম দ্বারা কি বোঝানো হলো স্যার? মানে হচ্ছে
আপনার কনক্রিটের একটা ডিজায়ারেবল স্ট্রেংথ আছে না, যে এতটুকু আছে, স্যার। হইতেই হবে, এর কম হইতে পারবে না, জি স্যার। এবং ওইটা মনে করেন 4000 পিএসআই। এটা হচ্ছে কনক্রিটের অপটিমাম স্ট্রেংথ। এর বেশি হইলে কোনো ক্ষতি নাই, কিন্তু এর কম হইলে ক্ষতি আছে। তার মানে আপনি যদি একদম এক্সাক্ট ওয়াটার সিমেন্ট রেশিওটা মেইনটেইন করতে পারেন, তাহলে আপনার পক্ষে অপটিমাম স্ট্রেংথটা অ্যাচিভ করা পসিবল হবে। আপনি এর বেশিও পাইতে পারেন, কিন্তু এর কম পাবেন না। বোঝা গেছে? নাই, বুঝতে পারছেন? আল্লাহ জানে। যাই হোক, এবার দেখেন, amount of water more or less than the specified amount causes decrease in the strength of the concrete. তার মানে যেই পরিমাণ পানি আমার দরকার, ওয়াটার সিমেন্ট রেশিও যেটা দরকার, আমি যদি তার থেকে কম দেই, আমি মনে করেন এতটুকু দিলাম, আমি ওয়াটার সিমেন্ট রেশিও এখানে দিলাম বা বেশি দিলাম, তাইলে কি আমার কনক্রিটের স্ট্রেংথটা কি পিক পয়েন্টে থাকতেছে? না স্যার। কমে যাচ্ছে না? জি স্যার। আশা করি বুঝতে পারছেন জিনিসটা। আচ্ছা, এবার আমরা ওয়াটার সিমেন্ট রেশিও কেন ইম্পর্টেন্ট বুঝলাম। এবার আমরা দেখব প্রপার্টিজ অফ সিমেন্ট কনক্রিট। ঠিক আছে, সিমেন্ট কনক্রিট মানে যে কনক্রিটটাতে আমি বাইন্ডিং মেটেরিয়াল হিসেবে সিমেন্ট তৈরি করব, মানে সিমেন্ট ব্যবহার করব, আর সঙ্গে হচ্ছে ফাইন অ্যাগ্রিগেট, কোর্স অ্যাগ্রিগেট ওয়াটার ইউজ করব। এই সিমেন্ট কনক্রিটের কিছু প্রপার্টি আছে। প্রপার্টি গুলো কি কি দেখেন। প্রপার্টিটা হচ্ছে দুই রকমের। একটা হচ্ছে এটা যখন প্লাস্টিক অবস্থায় থাকবে, আর যখন এটা হচ্ছে হার্ডেন বা শক্ত হয়ে যাবে পুরোপুরি, ওই অবস্থার প্রপার্টি। তো প্লাস্টিক অবস্থার কিছু প্রপার্টি আমরা দেখব, প্রপার্টিজ অফ কনক্রিট ইন প্লাস্টিক রেঞ্জ। মানে সে যখন প্লাস্টিক অবস্থায় থাকবে, তাকে নিয়ে আপনি কাজ করতে পারবেন, তাকে আপনি কোনো একটা শেপ দিতে পারবেন। আবার যখন সে হার্ডেন্ড হয়ে গেছে, তখন কি তাকে আপনি আপনার ইচ্ছা মতো শেপ দিতে পারবেন? না স্যার। ইচ্ছা মতো শেপ দেয়া যাবে না। যাবে না। আর এখানে হচ্ছে আপনি আপনার ডিজায়ার্ড শেপ দিতে পারবেন। তো কনক্রিট যখন প্লাস্টিক অবস্থায় থাকবে, তার কিছু প্রপার্টি আছে। আবার কনক্রিট যখন হচ্ছে হার্ডেন্ড অবস্থায় চলে যাবে, তারও কিছু প্রপার্টি আছে। আমরা এখন এই প্রপার্টিগুলো দেখব। এই প্রপার্টিগুলোর মধ্যে কনক্রিট যখন হচ্ছে প্লাস্টিক অবস্থায় থাকবে, তার একটা ইম্পর্টেন্ট প্রপার্টি হচ্ছে ওয়ার্কেবিলিটি। ঠিক আছে, দেখেন প্রপার্টিজ অফ কনক্রিট ইন প্লাস্টিক রেঞ্জ। আপনার কি বোর হইতেছেন, ঘুম আসতেছে? জিনিসগুলো থিওরিটিক্যাল, বাট একটু বোঝার মানে বুঝলে জিনিসগুলো হচ্ছে মুখস্থ করতে হবে না, মনে রাখতে পারবেন। দেখেন, আরে খোদা, এবার দেখেন প্রপার্টিজ অফ কনক্রিট ইন প্লাস্টিক রেঞ্জ। কনক্রিট যখন প্লাস্টিক অবস্থা থাকবে, তার মধ্যে কি কি প্রপার্টি আমরা চাই। আমরা প্রথমে যে প্রপার্টিটা চাই বা যেটা আমাদের দরকার, সেটা হচ্ছে ওয়ার্কেবিলিটি। ওয়ার্কেবিলিটি মানে কি বলেন তো? কর্মদক্ষ। মানে হচ্ছে এটাকে আপনি কতটা ইজিলি কনক্রিটটা নিয়ে কাজ করতে পারতেছেন, এটাকে জায়গা মতো বসাইতে পারতেছেন, আপনার ইচ্ছা মতো শেপ দিতে পারতেছেন। একটা কনক্রিট আপনি বানাইছেন, মনে করেন আমরা ছবিটা দেখি, উপরে চলে যাই। এই যে আপনি মনে করেন এই যে এখানে কনক্রিট আছে না, আপনি হচ্ছে এই কনক্রিটটা বানাইছেন। এটা বানানোর পর যদি দেখেন এটা অনেক শক্ত, এটাতে পানির পরিমাণ খুব বেশি কম, তাইলে এটাকে আপনি কি মানে মাথায় করে মিস্ত্রিরা যেখানে ঢালাই হবে ওখানে নিয়ে 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 যাবে না? জি স্যার। বাট নিতে নিতে যদি কনক্রিটটা শক্ত হয়ে যায়, তাইলে কি এটাকে আপনি আপনার ডিজায়ার্ড শেপ দিতে পারবেন? না স্যার। মানে এটাতে ওয়ার্কেবিলিটি তাহলে লো না? Yes, sir. জি স্যার। ওয়ার্কেবিলিটি লো। এবার মনে করেন এখানে প্রচুর পরিমাণে পানি আছে। সবাই খিচুড়ি খাইছেন না? Yes, জি sir. স্যার। খিচুড়ি কয় রকমের হয়? স্যার 3 রকম স্যার। একটা হচ্ছে ভুনা, একটা কি স্যার পাতলা। পাতলাটারে কি বলে? ল্যাট ল্যাটা খিচুড়ি বলে। জি স্যার জি স্যার লেটা খিচুড়ি। এই নামগুলা কিন্তু বাইরে কারোর সাথে শেয়ার করেন না, আবার আমি এগুলো আপনাদের বোঝানোর জন্য বলতেছি। তাহলে বলবো যে কনক্রিট পড়াইতে গিয়ে ল্যাটা খিচুড়ি পড়াইতেছে। এবার বলেন, ল্যাটা খিচুড়ির মধ্যে কি পানির পরিমাণ বেশি না? জি স্যার। কিন্তু ওই খিচুড়িগুলো নিয়ে আপনার নাড়াচাড়া করতে সুবিধা না? জি স্যার। ভুনা খিচুড়ির মধ্যে কি পানির পরিমাণ কম, কিন্তু নাড়াচাড়া করতে কি কষ্ট না? নাই। Yes, sir. এখন
আপনি যদি ভুনা খিচুড়ি বানান, কনক্রিটটা যদি ভুনা খিচুড়ির মতো হয়, তাহলে ওটার ওয়ার্কেবিলিটি বেশি না কম? স্যার কম। কিন্তু যদি এটা লেটা খিচুড়ির মতো হয়, তাহলে কি ওয়ার্কেবিলিটি বেশি না কম? স্যার বেশি। বেশি। বেশি স্যার। ওয়ার্কেবিলিটি হাই। এটা নিয়ে মনে করেন একজন মিস্ত্রি মাথার মধ্যে কনক্রিট নিছে, সে হচ্ছে হেলা দুইলা আস্তে আস্তে গেল, যাওয়ার পরে কিছুক্ষণ রেস্ট নিল, তারপর কনক্রিটটারে ফালাইলো, স্যার তারপর এতক্ষণ হচ্ছে রাজমিস্ত্রি ওই ট্রোয়েল বা কুন্নি দিয়ে গুতায় গুতায় এটারে সমান করলো, কোনো প্রবলেম নাই। কারণ এটার ওয়ার্কেবিলিটি অনেক বেশি। এটা আস্তে আস্তে সেটিং হওয়া শুরু করবে, আস্তে আস্তে শক্ত হওয়া শুরু করবে। কিন্তু যদি ভুনা খিচুড়ির মতো হইতো, তাহলে মিস্ত্রি যদি দেরি করতো, সে মাথায় নিয়ে আইসেমি করতেছে, যাইতেছে না, তার মাথার মধ্যেই কিন্তু কনক্রিটটা সেটিং হওয়া শুরু হয়ে গেছে, শক্ত হওয়া শুরু হয়ে গেছে। তাহলে ওয়ার্কেবিলিটি কিন্তু বেশি হইলেও প্রবলেম, বেশি হইলে ভালো, কিন্তু প্রবলেম কি, পানির পরিমাণ বেশি হইলে কনক্রিটের স্ট্রেংথ কমে যাবে না? Yes, sir. আবার কম হইলে সমস্যা কই, আপনার কনক্রিট জায়গা মতো বসানোর আগেই শক্ত হয়ে যাবে। তার মানে ওয়ার্কেবিলিটি বেশি হইতে পারবে না, কম হইতে পারবে না, যতটুকু হওয়ার দরকার এক্স্যাক্টলি ওটুকু হইতে হবে। তাহলে স্যার আজকে workability- একটু কি থাক স্যার, কেন মাথায় আর ঢুকতেছে না। কি বলেন? আমি তো আজকে আরেকটা পেজ, বেশি না আরেকটা পেজ পড়াবো। আচ্ছা দাঁড়ান দেখি ওয়ার্কেবিলিটির পরে আর কি আছে আজকে। আজকে কি আপনাদের আগে আর কোনো ক্লাস ছিল? জি স্যার, Yes, sir. আসছিল। জি স্যার 5:30 থেকে ছিল স্যার একটা। তো মাঝখানে তো ব্রেক পাইছেন না? তো ওই ব্রেকে স্যার হয় না স্যার, কেন? আধা ঘন্টা ব্রেক মাত্র স্যার। নরমালি যখন ইউনিভার্সিটিতে ক্লাস করেন তখন কতক্ষণ ব্রেক পান? আচ্ছা এক শর্তে হচ্ছে আজকে মানে ক্লাস শেষ করতে পারি, সেটা হচ্ছে নেক্সট ক্লাসে হচ্ছে আমাদের এই কনক্রিটের আরো 4টা পেজ বাকি আছে, তাহলে আজকে যেগুলো বাকি আছে এগুলো সহ বাকিগুলোও পড়তে হবে, ঠিক আছে? তাহলে পরশুদিন একটু বেশি পড়বো, রাজি আছেন? আচ্ছা স্যার, সমস্যা নেই। তাহলে আজকে হচ্ছে এখন ছেড়ে দিচ্ছি, পরশুদিন 1.5 ঘন্টা ক্লাস করবো। ওকে স্যার। ওকে, জি স্যার। আজকে তাইলে এই ওয়ার্কেবিলিটি কি জিনিস এটা তো বুঝছেন। জি জি স্যার। স্যার। আমরা দরকার হইলে পরশুদিন এখান থেকে শুরু করবো আবার, ঠিক আছে? ওকে স্যার। ওকে স্যার। কতক্ষণ ক্লাস নিলাম? আধা ঘন্টা নিতে পারি নাই। ওই স্যার আগে। 33 এক ঘন্টার বেশি হয়েছে। মিনিট। ও 1 ঘন্টার বেশি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ 1 ঘন্টার বেশি স্যার। হয়েছে। আচ্ছা তাহলে একটু যারা যারা ক্লাস করছেন একটু আপনাদের আইডি গুলা বলেন। স্যার 00 02 আচ্ছা আমি বলতেছি দাঁড়ান। রোল নাম্বার 1 নিশান চাকমা। নাইস। নয় স্যার একটু দাঁড়ান। এখানে এসে বসে আছে কেন? হ্যাঁ, রোল নাম্বার 1 নিশান চাকমা নাই। রোল নাম্বার 2 প্রেজেন্ট স্যার আলিফ মাহমুদ প্রেজেন্ট। রোল নাম্বার 3 আসিফুল ইসলাম ফাহিম স্যার। নাই। রোল নাম্বার 4 সত্যজিৎ দেব। ইয়েস স্যার। রোল নাম্বার 5 শিহাবুদ্দিন হৃদয় আছে? নাই। ও তো নাই আচ্ছা রোল নাম্বার 6 স্যার। তমা বনি। ইয়েস স্যার রোল নাম্বার 7 শরীফুল ইসলাম Yes, sir. শাহিন আছে? আছেন না? রোল নাম্বার 8 জি হাসিবুল স্যার, ইসলাম রহিম। আসি স্যার। শরীফুল ইসলাম শাহিন কি আছে? আছে স্যার। আচ্ছা রোল নাম্বার 9 সাবরিনা মতিন সাইমা নাই। রোল নাম্বার 10 মেহজাবিন আক্তার। ইয়েস স্যার রোল নাম্বার 11 নাইমুর রহমান। স্যার রোজ ছিল স্যার, এতক্ষণ স্যার একটু আগে চলে গেছে স্যার, আমাকে মাফ দিন স্যার। প্রেজেন্ট দিছি, Online বললাম ওকে problem. প্রেজেন্ট দিছি। রোল নাম্বার 13 ইরফান করিম। ইয়েস স্যার। আপনি মাঝখানে একটা ক্লাস করে গায়েব হয়ে গেছিলেন কেন? স্যার ওই যে একটু নেটের সমস্যা ছিল তো স্যার, এদিকে একটু তারটা ঠিক করতেছিল তো ওই হ্যাঁ। সময় মিস কল করেছে। একটু আগে আসছে স্যার। ইরফান আপনার জি। আব্বুর সাথে কিন্তু আমার একটা ভাইয়ার পরিচয় আছে, আপনি কি জানেন? জি স্যার। ক্লাস না করলে কিন্তু মানে বিচার দিব আপনার নামে আমি। ক্লাস কইরেন, জি স্যার। ক্লাস মিস দিয়েন না, ঠিক আছে? জি স্যার। আর ক্লাস কিন্তু বড় জোর 3টা বা 4টা হবে। আপনি ক্লাস জি, মিস স্যার। দেন 1টা 2টা, আপনি 5টা ক্লাস মিস দিয়ে ভাই, জি, স্যার। আর মিস দিয়েন না। জি। রোল নাম্বার 14 হাসিনুর রহমান ভুইয়া নাই। রোল নাম্বার 16 ফাহাদ হোসেন রিয়ন। প্রেজেন্ট স্যার। রিয়ন আপনিও ক্লাস মিস দিয়েন না, আপনিও ডেঞ্জার জোনে আছেন। ইয়েস স্যার। রোল নাম্বার 17 প্রেজেন্ট স্যার রোল নাম্বার 18 নাই আছে? ইয়েস স্যার। আশিস কুমার রয় আপনিও ডেঞ্জার জোনে আছেন, জি স্যার। আপনিও ক্লাস মিস দিয়েন না। রোল নাম্বার 20 প্রেজেন্ট স্যার আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের ক্লাস আজকে শেষ। সবাই ভালো থাকেন। আসসালামু পরশুদিন আলাইকুম স্যার। আবার 7টার সময় ইনশাআল্লাহ ক্লাস